করোনার সংক্রমণ কমে আসছে, টিকা কার্যক্রম নিয়েও খবর আছে অনেকগুলো। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটা কাঠামো তৈরির জন্য কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে এগুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর এবং বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। ডাক্তার এএসএম আলমগীর, স্বাস্থ্যমন্ত্রী আজকে বলেছেন করোনার টিকার প্রথম ডোজের পরে দ্বিতীয় ডোজের সময় 15 দিন বা 20 দিন করা যায় কিনা প্রধানমন্ত্রী তা দেখতে বলেছেন। কারিগরি কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাপ করে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এই যে দুটি টিকার মধ্যে যে সময়ের ব্যবধান দ্বিতীয় ডোজের মাঝে, এ বিষয়ে বিজ্ঞান কি বলে? ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশে এখন পর্যন্ত যে টিকাগুলো প্রয়োগ করছি, এটা ম্যানুফ্যাকচারার অর্থাৎ যারা টিকা উৎপাদন করে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনে যে গ্যাপটার কথা বলা হয়েছে, আমরা সেই গ্যাপের ভিতর থেকে আমাদের যে কার্যক্রম আমরা চালাচ্ছি তার প্রোগ্রামেটিক কথাটা চিন্তা করে সুবিধার জন্য আমরা কোথাও কোথাও হয়তো সেটা 3 থেকে 12 সপ্তাহ দেওয়া যায়, আমরা 8 সপ্তাহ পরে দিচ্ছি। কোথাও কোথাও 3 থেকে 4 সপ্তাহ পরে ভিতর দেওয়া যায়, আমরা 4 সপ্তাহ পরে দিচ্ছি। সো এগুলি আসলে সমন্বয় করা যেতেই পারে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যারা ম্যানুফ্যাকচার করছেন বা বিভিন্ন দেশের যে রেগুলেটরি বডিগুলা আছেন, কেউই এখন আসলে এটা 3 সপ্তাহের কম সময়ের ভিতর এখনো দিচ্ছে না। আমরা যদি কোথাও পাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, আমরা আমাদের কারিগরি পরামর্শ কমিটি আছে, আমাদের নাইটেক আছে, প্লাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী যদি বিজ্ঞান ভিত্তিক ভাবে কমানো যায় তাহলেই এটা কমানো হবে। আর সবার পরামর্শ নিয়ে পরবর্তীতে ডিসিশন নেওয়া হবে। এবং এখন পর্যন্ত যে ভ্যাকসিনগুলো সারা পৃথিবীতে প্রয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকসিনও 2 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে না। সো আমরা আসলে আরো তথ্যপাত্র সংগ্রহ করছি, করে বিচার বিশ্লেষণ করে আমাদের বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমি আশা করছি। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কি মন্তব্য? আমরা তো অনেকগুলো টিকা দিচ্ছি, আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছি, আমরা জানতাম যে এটা 3 মাস পর্যন্ত বা 12 সপ্তাহ এর এফিকেসি ভালো, এরকমটা আমরা একটা সময় জানতাম। আমরা ফাইজারের টিকা দিচ্ছি, সেটি 21 দিন পরে দেই দ্বিতীয় ডোজ, বা মডার্নারটা আমরা দিচ্ছি 28 দিন পরে, এবং আরেকটা সিনোফার্মের দিচ্ছি। মানে সব মিলিয়ে এই যে খুঁজে দেখার চেষ্টা, ব্যবধানটা কমিয়ে আনা যায় কিনা, সেটা নিয়ে আপনার কি মন্তব্য? লেটেস্ট আপডেটটা কি আসলে বিশ্বে? আলমগীর বললেন সেটাই সত্য যে এখন পর্যন্ত পৃথিবীতে আসলে 3 সপ্তাহের কম ব্যবধানে 2 ডোজ টিকা দেওয়া শুরু হয়নি। কিন্তু এটার স্পিরিটটা আমি এর আগে বলো মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছিলেন ওয়ার্ল্ডে ভ্যাকসিন টিকা দেওয়ার, তখন আমি স্পিরিটটা ধরতে বলেছিলাম। আর কিভাবে আজকে বলবো যে ওনার এই স্পিরিটটা আমাদের বুঝতে পারা দরকার, যে আসলে 2টো ডোজের মধ্যে ব্যবধান কমানোর মাধ্যমে উনি আসলে যেটা বুঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে সম্ভাব্য স্বল্পতম সময়ে সর্বোচ্চ সংখ্যক মানুষকে সম্পূর্ণ টিকা দেওয়া। মানে স্পিরিটটা হচ্ছে এইটা, আমাদের আসলে এটাকে ইন্টারপ্রিট করা দরকার। তার মানে আমাদের প্রকিউরমেন্টের ক্ষেত্রে কম ইন্টারভ্যালে ভ্যাকসিনগুলো প্রকিউর করতে হবে, পরিমাণে বেশি এবং প্রতিদিন বেশি দিতে হবে। মানে মূল ব্যাপারটা হচ্ছে এইটি। অতএব ওনার এই স্পিরিটটা ক্যারি করে এবং সেটাকে যতটুকু সায়েন্টিফিক্যালি রিসেন্ট ইনফরমেশনের উপর বেস করে আমরা আমাদের অপারেশনাল যে স্ট্রেংথ আছে সেটা অনুযায়ী মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং তবে এই ব্যাপারে আমি বলতে চাই যে হ্যাঁ, এখানে সম্ভাবনা আছে। আমরা যতদূর জানি, যেমন আমরা যদি শুধু ফাইজারের কথা বলি, 12 দিন পরেই সেটা আসলে অপটিমাম যে প্রোটেক্টিভ যে লেভেল সেটা অ্যাটেইন করে ফেলে। কিন্তু এটাকে আসলে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করা হয়। কথাটা খেয়াল করতে হবে যে প্রাইমিং এর পরে বুস্টিংটা এমন টাইমে দেওয়ার চেষ্টা করা হয় যেন এটা লেভেলটার দিক থেকে বেশি হয়, ডিউরেশনটার দিক থেকে বেশি হয়। সো এই অপটিমাইজেশনের ক্ষেত্রে আসলে বিভিন্ন ভ্যারিয়েশন গুলো হয়েছে। আমাদের এখানে চয়েসটা হচ্ছে, যদি আমরা মনে করি যে এই মুহূর্তে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যেটা খেয়াল করতে হবে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রচলিত ভ্যাকসিনগুলো কার্যকারিতা কম থাকার কারণে অনেক দেশ বুস্টার ডোজ দিয়ে তাদের আসলে টাইটার বাড়ানোর চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটাকে যদি আমরা এইভাবে ভাবি, অর্থ করার চেষ্টা করি যে আমাদের তো ডেল্টা ভ্যারিয়েন্ট আগামী 6 মাস পর থাকবে না, অতএব আমরা যদি এখন আমাদের সেই সনাতনী পদ্ধতিতে ভ্যাকসিনেট করি এবং তার 6 মাস পরে বুস্টার ডোজে চিন্তা করি, সেটি আসলে আমরা অ্যাটেন্ড করতে পারবো না। অতএব এখানে যে ব্যাপারটি চিন্তার মধ্যে আনার ব্যাপার সেটা হচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেহেতু এটাকে আমাদের প্রচলিত ভ্যাকসিনগুলো
কার্যকারিতা ভীষণভাবে কমিয়ে দেয় এবং বুস্টার মানে তৃতীয় ডোজ ছাড়া আসলে যথেষ্ট মাত্রা প্রোটেকশন দিতে পারছেন না অধিকাংশ ভ্যাকসিনগুলোই। অতএব এই ক্ষেত্রে সম্ভবত মিন করা হচ্ছে যে আসলে কিছু ট্রায়াল আমাদের করা দরকার, যে আমাদের হাতে যে 2-3টি ভ্যাকসিন এই মুহূর্তে অ্যাভেলেবল সেগুলোর মধ্যে সর্বনিম্ন কতটুকু ব্যবধানে আনা যায়। কিন্তু পুরো বিষয়টি নির্ভর করবে আসলে বিজ্ঞানের প্রাপ্ত তথ্যের পাশাপাশি ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটির উপর। তবে এই প্রসঙ্গে আমি অভিনন্দন জানাতে চাই আজকে স্বাস্থ্যমন্ত্রীকে, উনি যে এই প্রশ্নের সিদ্ধান্তটি বলেছেন যে গণটিকাদান এই বিষয়টি যে স্থগিত করার এই সাহসটি এটা দেখিয়েছেন, সেজন্য অনেক অভিনন্দন। উনি আসলে বাস্তবতাটি এটা একটি বাস্তবোচিত সিদ্ধান্ত এবং গণশব্দটি আমি বারবার বলেছিলাম যে গণশব্দটি রিমুভ করা এটা আসলে খুবই ভালো কাজ হয়েছে, কারণ এটার মধ্যে যে বিভ্রান্ত ছড়াচ্ছিল আসলে এটি আসলে অবশ্যই আমাদের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির যে কাঠামো আছে তাদের হাতে আসলে দায়িত্ব এবং তাদের কাঠামোকে ব্যবহার করলেই এটি একটি পরীক্ষিত আমাদের কাঠামো। আমি মনে করি যে এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে যে এই নাম থেকে গণশব্দটি সরিয়ে দেওয়া এবং গণটিকাদানকে আসলে বদলে টার্গেটেড ভ্যাকসিনেশনের দিকে, উদ্দিষ্ট মানুষ গোষ্ঠীকে কভার করার পরেই শুধুমাত্র অন্যান্য মানুষকে কভার করা। সেই ক্ষেত্রে আমি অবশ্য আজকে যে সিদ্ধান্তটি আবার শুনলাম যে শিল্প শ্রমিক, এই বিষয়গুলো আসলে একটু রিভিজিট করা দরকার। অতি দ্রুত আসলে জাম্প না করে যে শিল্প কারখানা খোলা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিজ্ঞানে এই কোভিড এর বিরুদ্ধে মহামারীর মোকাবেলার যে স্বীকৃত বিজ্ঞানসম্মত পথগুলো আছে সেগুলোতে অ্যাডহেয়ার করলে আসলে আমরা ভালো করব বলে আমি মনে করি। অতএব খুবই দ্রুত করতে সিদ্ধান্ত নেওয়া এবং পরিবর্তন করার চাইতে পরীক্ষিত যে সমস্ত বিজ্ঞানের প্রাপ্ত তথ্যাদি সেগুলোর ভিত্তিতে আমি এখনো মনে করি টার্গেটেড ভ্যাকসিনেশন, আজকে যেহেতু স্বাস্থ্যমন্ত্রী সরে এসেছেন উনি বলেছেন, আমরা আশা করবো যে এবার ওনার টার্গেটেড ভ্যাকসিনেশনের একটা রোড ম্যাপ বলবেন এবং সেটা অনুযায়ী আমাদের হাতে আগামী 1-1.5 মাস সময়ের মধ্যে আমরা আসলে যতটুকু বুঝতে পারছি আসলে কোটির উপরে ভ্যাকসিন আমাদের দেশে আসবে। 1 থেকে 1.5 কোটি এই ভালনারেবল পপুলেশনকে কভার করে ফেললে আমরা আসলে বড় ধরনের ঝুঁকি ঠেকিয়ে ফেলতে পারবো। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন গণমাধ্যমে, তিনি বলেছেন যে বিভিন্ন দেশে 15 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। এমন কোনো রেফারেন্স কি আমরা এখনো জানি যে মানে কোন দেশগুলো 15 দিনের মধ্যে টিকা দিচ্ছে? উনি বললেন সংবাদ মাধ্যমে, কিন্তু এরকম কি কোনো দেশ আছে যারা 15 দিনের মধ্যে ব্যবধানে টিকা দিচ্ছে দ্বিতীয় ডোজ? আমার জানা নেই। মানে সেক্ষেত্রে এটা তো বিজ্ঞান সাপোর্টও করে না। আপনি বলছিলেন যে মহামারী মোকাবেলায় আমরা দায়িত্বশীল পদে থেকে যেটা বলবো বা যেটা ভাববো, যেটা ভাবাবো, সেটা অবশ্যই মানে বিজ্ঞানকে সমর্থন করে হতে হবে। সেই জায়গায় কি বলবেন? বিজ্ঞান দ্বারা সমর্থিত হতে হবে, এভিডেন্স সাপোর্ট মানে শুড বি সাপোর্টেড বাই এভিডেন্সেস। তবে এটা আমরা মনে করি না যে এখন, এবং এটা অবশ্যই আপনি যেটা বলছেন সেটা সত্যি যে আমাদেরকে আসলে এই বিষয়গুলো একটু সতর্ক থাকা ভালো এবং আসলে এগুলোর ব্যাপারে তো পৃথিবীতে মোটামুটি এখন এটা প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে, অতএব এটার সঙ্গে আপডেটেড থাকাটা একটু জটিল বটে। কিন্তু এটা আসলে তো আসলে বড় টিম আছে, যেটা বলেছিলেন একটু আগে ডক্টর আলমগীর, যে আসলে আমাদের নাইটেক আছে, ন্যাশনাল পরামর্শ কমিটি আছে, মূলত আসলে ওনাদের কাছে প্রতিদিন আপনারা পৃথিবীর সব দেশ কিন্তু এটা 24 আওয়ার আসলে আপডেট দিচ্ছে এবং একটা কম্প্রিহেনসিভ টিম কাজ করছে এখন পৃথিবীতে ভ্যাকসিনের ডেভেলপমেন্ট, এবং তারা একটা সামারি তৈরি করছে, দিন শেষে সামারিটা পলিসি মেকারদেরকে দিয়ে দিচ্ছে। তো আমি আশা করবো এখানে বোধহয় খুশি ভাই আমি একটু অ্যাড করি, এখানে আসলে মন্ত্রী মহোদয় বলেছে যে শোনা যাচ্ছে পৃথিবীর বহু দেশেই 15 দিন দেওয়া যাচ্ছে, কিন্তু সেই তথ্যপত্রগুলো সংগ্রহ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করছি। যদি পৃথিবীতে এরকম কোনো গবেষণা থাকে এবং সেটাতে যদি আসলে ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা আমাদের কিন্তু এখন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ খুলে দেওয়ার জন্য এক ধরনের প্রেশারও আছে। প্লাস আমরা যদি আসলে 15 দিনের গ্যাপে ভ্যাকসিনেশন করতে পারি, আমরা ব্যাপক জনগোষ্ঠীকে আসলে দ্বিতীয় ডোজ কমপ্লিট করার একটা সুযোগ থাকে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী যখন শুনেছেন, মানে স্বাস্থ্যমন্ত্রী যখন শুনেছেন 15 দিনের মধ্যে ভ্যাকসিন দেয়া যায়, তাহলে তো তার কাছে তথ্যপাত্র আছে না। আপনি তো ভ্যাকসিন কমিটিতেও আছেন, আপনারা কি স্বাস্থ্যমন্ত্রীর চাইতে পিছিয়ে? না, সেটা এখন আমরা ভ্যাকসিন নিয়ে অন্তত 99টা খবর পড়লে সেখানে 50টি খবর ভুল খবর পড়ি আমরা সারা পৃথিবীতে। সো তথ্যপাত্র বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম ভাবে এক্সাজারেটেড হয়। আপনারা জানেন সারা পৃথিবীতে ভ্যাকসিন হেসিটেন্সি এবং অ্যান্টিভ্যাক্স গ্রুপের নানাবিধ প্রচারণা আছে। সো এখানে তথ্যপাত্র দেওয়ার দায়িত্ব মাননীয় মন্ত্রীকে ডেফিনেটলি আমাদের। আমরা সেই তথ্যপাত্র সংগ্রহ করছি এবং আমরা যদি এরকম বিজ্ঞান ভিত্তিক কোনো তথ্যপাত্র পাই, ডেফিনেটলি আমরা সেটা সবার সাথেই শেয়ার করব এবং মন্ত্রণালয়ের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ আমরা যদি আসলে এরকম কোনো ভ্যাকসিন পাই, আমরা অতি দ্রুত দ্বিতীয় ডোজ দিয়ে মানুষকে আমাদের প্রোটেকশনের আওতায় নিয়ে আসতে পারবো। এবং আসলেই যদি 15 দিন গ্যাপে কোনো ভ্যাকসিন পাওয়া যায় সারা পৃথিবীতে, তাহলে কিন্তু প্যান্ডেমিককে অনেক সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আনফরচুনেটলি এখন পর্যন্ত যেগুলি আমরা পাবলিশড, আমরা ব্যবহার করি, সব জায়গায় 21 দিন পর্যন্ত দেওয়ার আছে, কিন্তু গবেষণা হচ্ছে কিন্তু 1 সপ্তাহ থেকে
বা 6 মাস পর্যন্ত। তো প্রত্যেকটি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং যদি যথেষ্ট পরিমাণ নমুনা নিয়ে কাজ করা হয়, আমরা দেখি 3-5টা নমুনা নিয়ে কাজ করেও কোথাও একটা সায়েন্টিফিক পেপার পাবলিশ হলো, সেটার আবার জনপ্রিয় ভার্সন কিন্তু আবার নিউজ পেপারে চলে আসলো। এগুলি কিন্তু সারা পৃথিবীতে বিভ্রান্ত তৈরি করে। সো আমরা বিজ্ঞানের উপর ডিপেন্ড করে যেটা সবচেয়ে ভালো হবে বাংলাদেশের জন্য সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এটা যেমন মন্ত্রণালয় করবে, সরকার করবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যেটা প্রফেসর সাইদুর রহমান বলেছেন, যে এই স্পিডটা অর্থাৎ যত দ্রুত মানুষকে ভ্যাকসিন দেওয়া যায়, যত দ্রুত কভারেজের আওতায় নিয়ে আসা যায়, সেটা ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে ডেফিনেটলি। বাংলাদেশে আনফরচুনেটলি আমরা এখনো ভ্যাকসিন উৎপাদন করছি না। সো আমরা কোথাও না কোথাও ডিপেন্ডেন্ট। আমরা কিনলে যে সাপ্লাই চেইনটা আমাদেরকে বলা হচ্ছে সেটা হয়তো 1 সপ্তাহের কথা বললে 2 সপ্তাহ পরে আসছে। সো এই অনিশ্চয়তা থাকবে আমরা যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন উৎপাদনে না যাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে ডাক্তার আলমগীর, আপনি তো মানে টিকা কমিটিতেও আছেন, মানে টিকা প্রাপ্তি নিয়ে আমরা তো এক এক সময় এক এক ধরনের তথ্য দেখছি, এক এক দেশের নাম আসছে। আমরা একটা এর আগে জানলাম যে আমরা 21 কোটি টিকার আমাদের পাওয়ার মানে সব ঠিকঠাক হয়ে গেছে, এটা মাননীয় মন্ত্রী সংবাদ সম্মেলন করে বড় করে বললেন। পরে আবার আমরা জানলাম যে সেই যে রাশিয়া থেকে 7 কোটি টিকা আসার কথা ছিল, এখন আবার রাশিয়ার কথা আমরা শুনছি না। মানে সব মিলিয়ে আসলে এখানেও একটা সর্বশেষ আপডেট প্রয়োজন। আপডেট হচ্ছে এরকম, দেখেন আমরা প্রতিদিন বলছি কোভ্যাক্স থেকে আমরা অনেক টিকা পাচ্ছি, কিন্তু মডার্নার যে 55 লক্ষ টিকা পেয়েছি আমরা, সেটা পেয়েছি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনেশন। এবং সেটা কিন্তু কোভ্যাক্স যেহেতু ফ্যাসিলিটেট করেছে ট্রান্সপোর্টেশনটা, সেটা কিন্তু আমাদের কোভ্যাক্স থেকে যে 6,80,00,000 টিকা পাওয়ার কথা সেখান থেকে মাইনাস হবে। সো এটা ডোনেশন। আমরা জাপান থেকে যে 30 লক্ষ অ্যাস্ট্রাজেনিকা পেয়েছি সেটাও কিন্তু জাপানিজ গভর্নমেন্টের ডোনেশন। এবং কোভ্যাক্স থেকে এখন পর্যন্ত আমরা 34 লক্ষ সিনোফার্ম টিকা পেয়েছি, 1 লক্ষ ফাইজারের টিকা পেয়েছি, আগামী সপ্তাহের প্রথম দিকে 10 লক্ষ ফাইজার পাচ্ছি, এবং এগুলি আমাদের কনফার্ম। এবং সেপ্টেম্বরের 3rd উইকে গিয়ে আমরা আরো 50 লক্ষ ফাইজার পাচ্ছি, এগুলি কোভ্যাক্স থেকে পাচ্ছি। কিন্তু কোভ্যাক্স ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে যে 6,80,00,000 ভ্যাকসিন দেওয়ার কথা, সেটা সেই ট্রেন নিয়ে আমরা কাজ করছি আসলে, এবং সেটাই কিন্তু কন্টিনিউয়াসলি কিছু টিকা আসতেই থাকবে। এবং সিনোফার্মের কাছ থেকে আমাদের যে 6 কোটি টিকা কেনা হয়েছে সেই টিকা আছে। আমাদের যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার কাছে 3 কোটি টিকা কেনা আছে, 70 লাখ পেয়েছি, আমরা এখন 2 কোটি 20-30 লাখ টিকা পাচ্ছি। এবং আমরা জনসন এন্ড জনসন থেকে আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে গিয়ে 7 কোটি টিকার কথা বলা আছে। প্লাস যেটা আজকে মন্ত্রী মহোদয় বলেছেন, সিনোফার্ম আমাদের কাছে চেয়েছে আমরা 3 থেকে 6 কোটি টিকা কোভ্যাক্স এর মাধ্যমে নিতে পারি। কোভ্যাক্স আমাদেরকে সেটা অফার দিয়েছে, এবং সেটা হলে কিন্তু সেটা ডিসেম্বরের ভিতরে। সো টিকা আসলে যে 21 কোটি না, টিকা এখন আসলে আরো বেশি পরিমাণে আমাদের চেইনে আছে। কিন্তু আমরা যে 1-2 মাসের ভিতর যে আমাদের হাতে 1 কোটি টিকা থাকলে যেমন আমরা গণটিকা যেতে পারি, বা আমরা যে সাধারণ মানুষকে ইপিআই, আমরা কিন্তু সাইদুর রহমান স্যারকে বলছি, আমরা কিন্তু ইপিআই এর সকল কেন্দ্রতেই আসলে ইউজ করছিলাম, যে আমরা যখন মাস জানি করে টিকা দিচ্ছিলাম সেটা। হ্যাঁ, সেই কেন্দ্রগুলোই আমাদের ইউজ করার কথা। কিন্তু আমরা কিন্তু এইবারও কিন্তু ইপিআই এর যে কেন্দ্রগুলো সেগুলি ম্যাক্সিমাম ইউজ করি না। আমরা প্রতি ইউনিয়নে ইপিআই এর অন্তত 3টি কেন্দ্র থাকে, আমরা একটি কেন্দ্রতে 3টি বুথ করে টিকা দিয়েছি। সো আমরা আসলে একদিনে আমাদের টিকা দেওয়ার সক্ষমতা অনেক বেশি আছে, কিন্তু সেটা একসাথে অনেক টিকা আমাদের হাতে থাকলে তখনই ক্যাম্পেইন করে টিকা দেওয়ারটা প্রশ্নটা আসবে, নাহলে আসবে না। কারণ আপনাদের মনে রাখতে হবে, আমরা 7 থেকে 12 তারিখে যে 50 লক্ষ মানুষকে টিকা দিয়েছি, তাদের দ্বিতীয় ডোজ হাতে রেখে আমাদের টিকার হিসাব করতে হচ্ছে। সো তাদেরকে তো আমরা আবার সেই আগামী মাসের 7 তারিখ থেকে দ্বিতীয় ডোজ টিকা দিতে হবে আমাদেরকে। এবং সেই হিসাবে আমরা এখন এই জন্য যে 1 কোটি 2 কোটি টিকা দ্বিতীয় ডোজ রেখে হাতে নাই বলেই আমরা বলছি যে আমরা আবার ক্যাম্পেইন করে আপাতত টিকা দিচ্ছি না। যখনই আমাদের কাছে টিকা আসবে তখনই ডেফিনেটলি ক্যাম্পেইন করে টিকা দেওয়া হবে। যে অধ্যাপক সাইদুর রহমান, আমরা যদি টিকার যে মানে এক টিকা থেকে আরেক টিকার সময়সীমা, মানে আমি 2টি ডোজের কথা বলছি, 2টি ডোজের মাধ্যমে সময়সীমায় যদি আমরা হেরফের করি বা কমিয়ে দেই বা বাড়িয়ে দেই, মানে সেখানে টিকার কার্যকারিতায় কি কোনো ধরনের প্রভাব ফেলে, বড় রকমের কোনো প্রভাব? প্রশ্ন হচ্ছে কার্যকারিতার অর্থ কি ভাবি আমি, সেটার উপর নির্ভর করে। যদি আমরা মনে করি যে অ্যান্টিবডি টাইটার দেখবো, তাহলে সেটির ক্ষেত্রে প্রভাব পড়বে। যদি দীর্ঘমেয়াদী ভাবি, সেটার ক্ষেত্রে প্রভাব তেমন নাও পড়তে পারে আসলে। মানে ব্যাপারটি যদি আমরা, এটা তো 2 ধরনের প্রতিরোধ বন্দোবস্ত, 2 বা 2.5 রকম বলা যেতে পারে, আরো মাঝামাঝি একটি আছে আরো। তো যদি আমরা ভাবি এই 2.5 রকম বন্দোবস্তের মধ্যে একটির উপরে প্রভাব পড়বে, সেটা মোটামুটি ভাবে নিশ্চিত, সেটা হচ্ছে অ্যান্টিবডি টাইটার, এটার উপর প্রভাব পড়বে। বাকি 2টার ক্ষেত্রে প্রভাব পড়বে এটা মনে হয় না, একান্ত তো মনে হয় না আমার কোনোভাবেই, যে এটা দীর্ঘমেয়াদে কি হবে, যেটা মেমোরি সেল বলা হচ্ছে যে মনে থাকার ব্যাপারটা, সেটার উপরে আসলে এই ইন্টারভেলের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না বলে আমার ধারণা। কিন্তু এই সবগুলোই আসলে ধারণা ভিত্তিতে তো আসলে লক্ষ মানুষকে টিকা দেওয়া যাবে না।
এটার জন্য যে স্বীকৃত পদ্ধতি, সেই পদ্ধতিতে পরিচালিত গবেষণা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। কিন্তু এই মহামারীতে অবশ্যই যখন এই যে ব্যাপারটি বলছি আমি, যে অবশ্যই আমাদের এই মহামারীর এই ভাইরাস আসার কারণে আপনারা খেয়াল করবেন যে বুস্টার ডোজের কোনো আলোচনা ছিল না, এটা কিন্তু অতি দ্রুত কোনো গবেষণাও ছিল না আসলে। কিন্তু এটা যখন দেখা গেল টাইটার সাফিসিয়েন্ট না, তখন সিদ্ধান্ত হলো। অতএব যদি আমি এখনো মনে করি যে প্রাথমিক কিছু গবেষণা সম্ভবত চলমান আছে, যেটা বলছিলেন যে উনি 1 সপ্তাহ থেকে, সেখানে আসলে কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সেটার মূল ব্যাপারটা হচ্ছে যেভাবে ভ্যাকসিন হিসাব দেওয়া হয় সেটা যদি রিয়ালিটি না হয়ে ওঠে, এবং গ্লোবাল সিচুয়েশন আমাদেরকে সাজেস্ট করে যে এটা রিয়ালিটি হয়ে ওঠার সম্ভাবনাই কম। অতএব আমাদেরকে আসলে একটা মোটামুটি ভাবে একটু আমরা মনে করি কনজারভেটিভলি হিসাব করে যদি ভ্যাকসিনেশন প্ল্যানটা হয়, সেটা ভালো হবে দেশের জন্য অ্যাম্বিশিয়াস প্ল্যানের তুলনায়। অতএব আমার কাছে মনে হচ্ছে যে টার্গেটেড ভ্যাকসিনেশন এবং আমাদের ভূমিতে থাকা, যেমন আমরা বলি ভূমিতে 1 কোটি থাকা অবস্থায় আমরা একদিনে 32 লক্ষ ভ্যাকসিন দিলে পরে এটা আসলে স্বাভাবিকভাবে তার পরদিন আবার আমাদের ট্রায়ালটা করতে হবে। সেইবার আজকে মাননীয় মন্ত্রী যেটা বলেছেন খুবই কারেক্ট, যে আমাদের আসলে অ্যাডিকুয়েট, মানে আমাদের যদি 10 কোটি ডোজ থাকে, আমরা ডেফিনেটলি বছরে মাসে 4 কোটি ভ্যাকসিনেট করতে পারবো, বা বেশিও পারতে পারি, আমাদের যে সামর্থ্য আছে। তার মানে প্রাপ্তি সাপেক্ষে পরিকল্পনাটা। আরেকটা বিষয়, হ্যাঁ, আরেকটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সবার মনে উঠছে, সেটা হচ্ছে যে আমরা যখন দেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা দেওয়া শুরু করলাম এপ্রিল মাসের দিকে আমরা দিয়েছি, আমাদের স্বাস্থ্যকর্মীদের দিয়ে আমরা শুরু করলাম। তাদের অনেকেরই তো এখন আবার 6 মাস, আমরা বলছি যে 6 মাসের পরে গিয়ে এটা কমতে থাকে তার অ্যান্টিবডি। সেই জায়গায় তো স্বাস্থ্যকর্মীরা তো একেবারে সবসময় সম্মুখ সারিতে থাকেন, সেই জায়গায় বুস্টার ডোজের বিষয়টা আবার সামনে এলো কিনা, মানে এই লোকগুলোকে তো মানে রক্ষা করতে হবে, মানে সেই জায়গা থেকে আসলে কি? জি, অ্যাবসলিউটলি জটিল একটি নৈতিকতা এবং বিজ্ঞানের প্রশ্ন। আমার যে বন্ধুরা আজকে যুক্তরাষ্ট্রে কাজ করছে, তাদের প্রায় সবাই গত কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন নিয়ে নিয়েছে বুস্টার ডোজ। বেশ কয়েকজনই আমাদেরকে সরাসরি কথা হয়েছে এবং মোটামুটি ভাবে তারা পেয়ে যাচ্ছে। এখন প্রশ্নটি হচ্ছে বুস্টার ডোজের ধারণাটিকে আসলে বর্তমানে ধনী দেশগুলো যদি বুস্টার ডোজ নেওয়া শুরু করে, ভ্যাকসিন প্রাপ্যতার যে সংকটের কথা আমরা বলছি সেটি আরো প্রকট হয়ে উঠবে। এটা ভেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে যখন পৃথিবীতে প্রায় 500 কোটি মানুষের প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়া হয়নি, তখনই আসলে মাত্র 80-90 কোটি মানুষ তাদের তৃতীয় ডোজ নেওয়া শুরু করাটা নৈতিকতার দিক থেকে সঠিক নয়। দ্বিতীয়ত বলা হচ্ছে যে সমস্ত পৃথিবীর মানুষ প্রোটেক্টেড না হলে আলাদাভাবে বুস্টার ডোজ নিয়ে, মানে এটা অনেকটা হয়ে যাচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট করে প্রোটেকশন নেওয়ার মতো। মানে আপনি ওভারঅল একটা পুলিশিং দিয়ে একটা স্টেট, একটা এলাকাকে নিরাপদ না করে আপনি একা বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরলেন। তো এই ব্যাপারটিতে আসলে আমরা মনে করি যে এটি ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনি যেটা বলেছেন সেটাও সত্য, সব দেশেই আসলে সবার আগে হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে সেভ করা হচ্ছে, যেহেতু এটা একটা লম্বা মেয়াদের যুদ্ধের সৈনিকদেরকে রক্ষা করাটা জরুরি। এটা বিবেচনাতে আমি অবশ্যই মনে করি যে যেহেতু বিজ্ঞান সাপোর্ট করছে, এখন অবশ্যই তাদেরকে যদি একটু অতিরিক্ত সুবিধা দিয়ে লড়াইয়ের মাঠে রাখা যায়, সেটা ইনডিরেক্টলি হয়তো অবশ্যই আমাদের লড়াইকে, দীর্ঘমেয়াদী লড়াইকে হেল্প করবে। কিন্তু এই ব্যাপারটি বারবারই বলছি, আমাদের দেশে আসলে এই ব্যাপারটি যেন আবার কোনো সামাজিক বৈষম্যের একটা উদাহরণ হিসেবে যেন আবার মিডিয়াতে চলে না আসে। এটিকে যদি নৈতিকভাবে এবং সামাজিকভাবে এটি গ্রহণযোগ্য হয়, তাহলেই যেন কাজটি করা হয়। জি, ডাক্তার এস.এম. আলমগীর, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় এক ধরনের কর্মসূচি ঠিক করছে বলে আজকে বলা হয়েছে। সেই কর্মসূচি ঠিক করার সাথে কি আপনারা আছেন, নাকি এটা শিক্ষা মন্ত্রণালয় নিজেই করছে? দেখুন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় একদম প্রথম থেকেই কনস্ট্যান্ট আমাদের জাতীয় উপদেষ্টা কমিটি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ রেখেই কাজ করছে। এবং আপনারা দেখেছেন যে আমরা প্রায়োরিটি বেসিসে পাবলিক ইউনিভার্সিটি হলের স্টুডেন্টদেরকে টিকা দিয়েছি, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাইকে টিকা দেওয়া অলমোস্ট হয়ে গেছে। এবং বারে বারে অনুরোধ করা হচ্ছে যাদের বাকি আছে, কারণ এখন তো 25 বছরের উপরে রেজিস্ট্রেশনই করা যায়, এবং সবাই টিকা নিয়ে নেওয়ার জন্য পাবলিক ইউনিভার্সিটির প্রায় ম্যাক্সিমাম মানুষ টিকা নিয়ে নিচ্ছে। সো খুলে দেওয়ার একটা পরিকল্পনা তো শিক্ষা মন্ত্রণালয় করছেই, কিন্তু সবকিছু ডিপেন্ড করবে আসলে যে প্রস্তুতিটার উপর, এবং শিক্ষা মন্ত্রণালয় সেটা প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করছি যে শিক্ষা মন্ত্রণালয় যে অনেক কাজ করছে এবং সেখানে সাকসেসফুলি হয়তো পাইলট বেসিসে কিছু খুলে দেখে তারপরে আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা শুরু করবে। এখানে আমি একটা কথা যোগ করতে চাই যে প্রফেসর সাইদুর রহমান স্যারের সাথে, দেখুন, অ্যান্টিবডি শুধু ভ্যাকসিনের এফিকাসি দেখার জন্য আজকাল যেভাবে আমরা অ্যান্টিবডি করি, ভ্যাকসিন সায়েন্সটা যদি এত সহজ
সহজ হতো তাহলে পৃথিবীতে সবাই ভ্যাকসিন তৈরি করতে পারত। ভ্যাকসিন একটি একদম কমপ্লেক্স জটিল বিজ্ঞান, এবং শুধু অ্যান্টিবডির উপর আসলে কোনো ভ্যাকসিনের এফিকাসি ডিপেন্ড করে না। পশ্চিমা বিশ্ব যেটা করছে যে বুস্টার ডোজ দিচ্ছে। সো এখন যেই বুস্টার ডোজের জন্য যেই গবেষণাগুলো দেখুন আপনি, আমরা একাধিক ডিসেমিনেশন আমি ছিলাম, প্রত্যেকটি মেজর কোম্পানির নিজস্ব রিসার্চ কিন্তু এই বুস্টার ডোজের সাজেশনটা নিয়ে আসছে। সো এই যে ভ্যাকসিন বাণিজ্য যে সারা পৃথিবীতে, সেটা কিন্তু একটা জটিল আকার ধারণ করছে, এবং এই জন্য পৃথিবীর প্রায় 4-5টি দেশের কাছে পৃথিবীর সকল ভ্যাকসিন অ্যাকুমুলেটেড হয়ে আছে। এবং আবার যদি বুস্টার ডোজের কথা চিন্তা করে তারা আরো ভ্যাকসিন খরচ করতে থাকে, তাহলে কিন্তু আমাদের মতো দেশে ভ্যাকসিন পাওয়া যাবে না, সরবরাহ করা যাবে না। এবং নিশ্চিতভাবেই একটি দেশ, দুটি দেশ, তিনটি দেশ নিজেদের প্রোটেকশন দিয়ে সারা পৃথিবী ভ্যাকসিন ছাড়া থাকলে তাদেরও প্রোটেকশন হবে না। সো বুস্টার ডোজ নিয়ে আসলে নৈতিকতার প্রশ্নটা আছে। তবে আপনি যেটা বলেছেন যে আমাদের দেশেও বুস্টার ডোজ নিয়ে আমরা চিন্তা করতেই পারি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে মিনিমাম 8 মাসের গ্যাপ দিয়ে বুস্টার ডোজ দেওয়ার জন্য এফডিএ যেটা টেম্পোরারি একটা অ্যাডভাইস ইস্যু করেছে, সেটাতে বা সিডিসি সেটাকে সাপোর্ট দিয়েছে। সো এগুলি আসলে চিন্তা করা যায়, ভবিষ্যতে আরো বড় বড় গবেষণা হয়তো হবে, এবং গবেষণার শুধু যে কোম্পানি স্পন্সর্ড গবেষণার রেজাল্ট দিয়ে রাষ্ট্র হয়তো অনেক সময় ডিসিশন নিবে না। এগুলি এখন পৃথিবীর বিভিন্ন বড় দেশ নিচ্ছে, কারণ তাদের সরকারি ইনভেস্টমেন্ট এবং এর সঙ্গে সবচেয়ে বড় একটা পরিস্থিতির দাবিটাও খুব বড় করে সামনে আসবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, ডাক্তার এস এম আলমগীর এবং অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, সংবাদযোগে যুক্ত হবার জন্য।